প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। সংগঠনের ভিত্তি মজবুতের প্রত্যাশা নেতাকর্মীদের। এই যে পল্টন ময়দানে উনি প্রধানমন্ত্রী আসতেছেন, এই আবেগ, অনুভূতি, ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো না। বিএনপির পার্টি অফিসে আসছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের এবং অনেক খুশির। সারা দেশে তেলের জন্য পাম্পে পাম্পে অপেক্ষা, অনিয়ম তদারকিতে কর্মকর্তা নিয়োগ, পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অধিষ্ঠিত কিছু চোরাচালানিদের কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিভিন্ন জ্বালানি নিয়ে এক মাসে চট্টগ্রাম বন্দরে এসেছে 29 জাহাজ। তেলের আমদানি ব্যয় মেটাতে বিদেশি সহযোগীদের দ্বারস্থ সরকার, বাজেটেও থাকবে নীতিকৌশল। এক মাস পার হলেও ইরান যুদ্ধ থামার লক্ষণ নেই, বাড়ছে ব্যাপকতা। সৌদির মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় 12 সেনা আহত। তেহরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্রে বড় আক্রমণ। পুলিশের পোশাক পরিবর্তন করে আগের যে কোনো একটি বেছে নেওয়া হবে, রাজশাহীতে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাহিনীকে ধ্বংসের জন্য আওয়ামী লীগকে দোষারোপ। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন। আলোচনা হবে সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর বিষয় নিয়েও। এর মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে। সাজ সাজ রব নেতাকর্মীদের মাঝে। স্লোগানে দলীয় প্রধানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন তারা। নেতাকর্মীদের দাবি, সরকার ও দলকে আলাদা করে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার, মেয়াদ উত্তীর্ণ সব কমিটি বাতিল করে নতুন কমিটি করার। দেশে ফিরে 29 ডিসেম্বর নয়াপল্টনে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই যে পল্টন ময়দানে উনি প্রধানমন্ত্রী আসতেছেন, এই আবেগ, অনুভূতি, ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করে আমরা এই পর্যন্ত দাঁড়িয়ে আছি একটি সুন্দর বাংলাদেশ করার প্রত্যয়ে। বিএনপির পার্টি অফিসে আসছেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের এবং অনেক খুশির। আমরা আশা করি যে তারেক রহমান বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে। দর্শক, এই বিষয়ে আমরা আরও জেনে নিতে চাই সহকর্মী আরেফিন শাকিলের কাছ থেকে। আরেফিন, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন কিনা সেটি একটু জানতে চাই, এবং প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে সেই সম্পর্কেও জানাবেন। এসে পৌঁছাবেন সেই রকম একটি সময়সূচি ছিল, অর্থাৎ 5:30 নাগাদ তার আসার কথা ছিল। যদিও সংসদীয় দলের কমিটির বৈঠক ছিল সংসদে, সেই বৈঠকের ধীরগতির কারণে বা সেই বৈঠকে বিলম্বের কারণেই মূলত তার এই নয়াপল্টন আসার সময়সূচিটা খানিকটা ছন্দপতন ঘটে। এখন পর্যন্ত তিনি, আমরা যত জানতে পেরেছি, হয়তো 20 থেকে 30 মিনিটের নাগাদ তিনি এসে পৌঁছাবেন। এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসে পৌঁছেছেন এবং দলের অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এসেছেন। এবং আজকের দিন আসলে সুনির্দিষ্ট করে আসলে কোনো কর্মসূচি তার নেই, তবে অনির্ধারিত কিছু সূচি রয়েছে যেখানে তিনি দলের অঙ্গ এবং সহযোগী যে সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল থেকে শুরু করে মহিলা দল, যেসব অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর মেয়াদ এরই মধ্যে, কমিটির মেয়াদ এরই মধ্যে সমাপ্ত হয়েছে বা শেষ হয়েছে, সেই কমিটিগুলো যেন দ্রুত পুনর্গঠন করা যায়, নতুন কমিটি দেওয়া যায়, সংগঠনকে যেন গতিশীল
গতিশীল করা যায় সেই বিষয়ে তিনি দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন যে সুপার ফাইভ যে কমিটির সদস্যরা রয়েছেন তারা তাদের সঙ্গে তার এক ধরনের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে তিনি তার দিক নির্দেশনা দিবেন এবং যে কমিটিগুলো হবে যেগুলো যেন আগামী দিনে বিএনপির যে কোনো রাজনৈতিক যে সংকট সেই সংকট রাজপথে থেকে যেগুলো মোকাবেলা করতে পারে, তেমনি বিরোধী রাজনৈতিক দলগুলো এরই মধ্যে নানান ধরনের কর্মসূচি নিয়ে তারা মাঠে নামার ঘোষণা দিয়েছে। তার বিপরীতে সরকারি দল হিসেবে বিএনপি যেন রাজপথ থাকতে পারে সেই ধরনের শক্তিশালী সাংগঠনিক একটি সাংগঠনিক দল টিম তৈরি করার জন্য বা সংগঠনগুলো যেন শক্তিশালী হয়, সেই কারণে আজকের এই আশা। এবং তিনি আজকে এসেছেন এবং আগামী সোমবারও তার আসার কথা রয়েছে, যেখানে তিনি এসে আসলে মূলত দলের তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলবেন। গত 1 মাস ধরে প্রধানমন্ত্রী হওয়ার পর আসলে সরকারি কাজে বেশি মনোযোগ দিতে হয়েছে, যেখানে বিএনপির যারা এরই মধ্যে নেতৃত্ব ছিলেন কিংবা রাজপথে ছিলেন, যারা সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা সরকারের নানান কাজে তারা যুক্ত হয়েছেন। এর বাইরে যারা রয়েছেন, যারা দলের স্থায়ী গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কিন্তু মনোনয়ন পাননি কিংবা যারা দলের সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী নেতা, তাদেরকে সেখানে যুক্ত করা, সেখানে সংগঠনকে নতুনভাবে সাজানো, এসব বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। খানিক বাদে শাওন যখন তিনি আসবেন সে খবর নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। শাওন। অনেক ধন্যবাদ শাকিল আপনাকে। অতিরিক্ত তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ও চোরাচালান প্রতিরোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তেলের দাম যেন না বাড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। বিএনপির সংসদীয় দলের সভা শেষে একথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে 2 লাখ মেট্রিক টন, এরই মধ্যে বন্দরে পৌঁছেছে, নতুন করে আরও 2 লাখ মেট্রিক টন লোড হচ্ছে। বিকেল 4টায় সংসদ ভবনের সরকারি দলের সভা কক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠক শেষে চিফ হুইপ আরও বলেন, যুদ্ধের কারণে গোটা বিশ্বে জ্বালানি খাতে অস্থিরতা চলছে, কিন্তু বাংলাদেশে তেলের দাম বাড়ানো হয়নি। প্রতি মাসে 200 কোটি টাকা ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ চলছে। সরবরাহের ঘাটতি নেই, তাই আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়। চিফ হুইপ জানান, এবার এই যাত্রায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নুরুল ইসলাম মনি বলেন, স্পিকারের স্ত্রীর মৃত্যুতে সভায় শোক প্রকাশ করেছে সরকার দলীয় সংসদ সদস্যরা। জানান, আগামীকাল আবার বৈঠকে বসবে বিএনপি দলীয় সংসদীয় কমিটি। পাশের দেশে তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি, খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সময় যে অভিযান চালানো হবে, যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুদ করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে। ফিলিং স্টেশনগুলোতে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। দেশের পাম্পগুলোতে তদারকি জোরদারে নিয়োগ দেওয়া হচ্ছে কর্মকর্তাদের। এছাড়া তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে রাজধানীতে সকাল থেকেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, অব্যবস্থাপনার অভিযোগ গ্রাহকদের। আর পাম্প সংশ্লিষ্টদের দাবি, অনেক যানবাহনে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও চালকরা ভিড় করছেন পাম্পে। এতেই বাড়ছে চাপ ও ভোগান্তি। গাড়িতে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও আবার লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসায় পাম্প কর্মীদের সঙ্গে এ বাকবিতণ্ডা। 8টা বাজে ভাই, 20 লিটার তেল নিলে এখন 10টা 30 বাজে, এর মধ্যে শেষ হয়ে গেছে 20 লিটার তেল। রাজধানীতে প্রায় প্রতিটি পাম্পেই এমন দীর্ঘ লাইন। প্রায় 1 ঘন্টার পর্যবেক্ষণে দেখা যায় পরিবারের এই পাম্পে অনেকেই গাড়ি ও মোটরসাইকেলে নিচ্ছেন অতিরিক্ত জ্বালানি, যদিও প্রয়োজনের ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন। আমার এটাতে ভাই প্রচুর তেল খায়, আমার তেল হয়, এটাতে আপনার ইঞ্জিন ওভারহোলিং করা হয়েছে যে কারণে তেল প্রচুর খায়। আমার টোটাল 1500 টাকার তেল 1600 টাকার তেল ভরে, তার মানে আগে কিছু ছিল আর এখন নেওয়াতে ফুল হয়েছে। আমরা সপ্তাহে একবারই তেল ভরি, এটা যদি আমার বৃহস্পতিবার বা বুধবারও শেষ হয়ে যায় তখন আমি তেল ভরি না, আমি প্রতি শনিবারেই তেল ভরি। সরকারিভাবে রেশনিং নেই, পাম্পগুলোতে নিজেরাই তেল দিচ্ছে রেশনিং পদ্ধতিতে। লাইনে দাঁড়ানো সবাই যেন তেল পান, সেজন্যই এই সিদ্ধান্ত। 30 লিটার তেল আনে বা 40 লিটার 50 লিটার তেল আনে, মিনিমাম 30 থেকে 35 লিটার তেল প্রত্যেকটা গাড়িতেই আছে। 2-1টা গাড়ি হয়তো হাতে গোনা না থাকতে পারে, তারপরও আসে। ম্যাক্সিমাম কাস্টমারই এই গাড়িতে 20 লিটার তেল আপনি যা দেখেন যে ট্যাঙ্কে ফুল, বললাম তাদের অল্প একটু খালি তো তারা এটা নিতে আসে। কেউ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, আবার কেউ কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে দাঁড়িয়েছেন আরেক পাম্পের লাইনে। তেল তো পাওয়া যাচ্ছে না, আমি তো বাটা থেকে আসছি, বাটার ওদিকে পাম্প বন্ধ, তো এটাতে নিলাম। পূর্বাচল গেছি, ওখানে বন্ধ,
পরে একটা ট্রিপ নিয়ে এখানে আসছি, এখানে সিরিয়াল দেখি দিতেছে, তেল দিতেছে, যে কারণে এখানে আসছি। দুপুরের পর ডিপো থেকে তেলবাহী গাড়ি পৌঁছালে শুরু হয় সরবরাহ। তবে কিছু পাম্পে তেল মজুদ রাখার অভিযোগও আছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি পাম্পে নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রত্যেক পাম্পের তদারকিতে থাকবেন একজন কর্মকর্তা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের পাম্পে কর্মকর্তা নিয়োগ দেবে বিপিসি। জেলা উপজেলায় কাজ করবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চালক ও পাম্প সংশ্লিষ্ট সবাই। সরকারি এখানে একজন লোক কর্মকর্তা দেওয়া হয়, সেক্ষেত্রে পাম্প মালিকেরাও দুর্নীতি করার সুযোগ পাবে না এবং যারা গ্রাহক আছে তারাও সুষ্ঠুভাবে এবং ভালোভাবে তেলটা পাবে। অবশ্যই সরকারের এমন উদ্যোগ নিয়ে আমরা ধন্যবাদ জানাই সরকারকে, যে এরকম উদ্যোগ। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে যদি তেল দেয় তাহলে আমরা সাধারণ মানুষকে আসলে তেল দেওয়া সান্ত্বনা দিতে পারবো, এছাড়া কোনো পক্ষে সম্ভব না। গেল কয়েকদিন চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন পাম্পে মজুত করা তেল পাওয়া গেছে। নিয়মিত নজরদারি থাকলে মজুত ঠেকানো যাবে। প্রত্যাশা অপেক্ষায় থাকা চালক আর পরিবহন সংশ্লিষ্টদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত এবং অবৈধভাবে মজুদ ঠেকাতে ৯ জেলার ১৯টি তেল ডিপোতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ডিপোগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। এদিকে পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা তেল না পেয়ে জামালপুরে বিক্ষোভ করেছে মোটরসাইকেল চালকেরা। রূপগঞ্জে অতিরিক্ত তেল না দেয়ায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এছাড়া ময়মনসিংহের ফুলপুরে ২৪,০০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। জ্বালানি তেলের জন্য ভোররাত থেকেই শত শত বাইক চালকদের দীর্ঘ অপেক্ষা। সাতক্ষীরার এবি খান ফিলিং স্টেশনে বাইক চালকদের এই অপেক্ষায় বলে দিচ্ছে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত জ্বালানি তেল। দীর্ঘ সময় অপেক্ষার পরও মিলছে না প্রয়োজন মতো জ্বালানি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে খুলনার ডিপো থেকে তেল পৌঁছানোর পর ক্রেতাদের তেল দেয়া শুরু হবে। এইভাবে যে জনদুর্ভোগ, এইভাবে যে সারাদিন একটা তেলের পিছনে যদি আমাদের লেগে যায়, তাহলে আমরা বাকি সারাদিন কাজ করব কিভাবে? ওষুধ কোম্পানিতে চাকরি করি, কিন্তু আমার সারা দিনটা আজকে এখানে লেগে যাচ্ছে। এখানে আমার বসরা বেড়া দিচ্ছে এবং আমার আরএসএমরা বেড়া দিচ্ছে। আমাদের চাহিদা অনুযায়ী জ্বালানিটা সরবরাহ করা হয়, তাহলে আমরা ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারবো। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে জামালপুরে বিক্ষোভে নামে মোটরসাইকেল চালকেরা। জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ ডিলার পয়েন্টের সামনে বিক্ষোভ করেন তারা। ফলে সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাম্প মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ থাকা ২৫০০ লিটার তেল বিক্রির ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন। স্টক রেজিস্টারে তাদের দেখা যাচ্ছে যে এখানে কোনো তেল নাই, শূন্য, পেট্রোলের কোনো তেল নাই। তারপরে আমরা তাদের যে ড্রামগুলো আছে এগুলো চেক করে দেখি যে প্রায় ১২টার মতো ড্রাম, আনুমানিক কম করে হলেও ২৫০০ লিটার পেট্রোল এখানে মজুদ আছে। রূপগঞ্জে পরিমাণের চেয়ে অতিরিক্ত তেল না দেয়ায় একটি পেট্রোল পাম্পে হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। ম্যানেজার সহ ৫ জনকে মারধরের পর ১২টি মোটরসাইকেলে তেল নেয়ারও অভিযোগ করেন পাম্প কর্তৃপক্ষ। পরবর্তীতে ফিলিং স্টেশন বন্ধ রাখে মালিক পক্ষ। খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফিলিং স্টেশনে কার্যক্রম শুরু করা হয়। তারা ভয়ভীতি দেখিয়ে তারা চলে গেছে, আমাদের টাকাও দেয়নি। তারা যে ফুয়েলে বাইকে তেল নিয়েছে তারা টাকাও আমাদের পরিশোধ করে। সরকারি বন্ধের দিনও নারায়ণগঞ্জের ৪টি ডিপো থেকে তেল সরবরাহ করা হয়েছে। ফতুল্লার মেঘনা, যমুনা ও সিদ্ধিরগঞ্জের গোদাইল, পদ্মা ও মেঘনা ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিপোগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে গোপালগঞ্জের পাচুরি এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৯,০০০ টাকা জরিমানা করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। কিছুদিনের মধ্যে জ্বালানি তেলের সরবরাহ বাড়বে, তবে আমদানি ব্যয় নিয়ে চাপ কমবে না। দরকার হবে বাড়তি অর্থ, যার যোগানে বিদেশি সহযোগিতার দ্বারস্থ হচ্ছে সরকার। বাজেট সহায়তা নিয়ে আইএমএফ এর পাশাপাশি আলোচনা হয়েছে বিশ্বব্যাংক, এডিবি ও আইডিবির সাথে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানালেন, মূল্যস্ফীতি না বাড়াতেই আপৎকালীন এই কৌশল, যার বিস্তারিত থাকবে আগামী বাজেটে। নতুনত্ব আসবে জ্বালানির নীতি নিয়েও। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। জ্বালানি তেলের জন্য এমন অপেক্ষা এখন প্রতিদিনের দৃশ্য। পেট্রোল পাম্পের সামনে মোটরগাড়ির দীর্ঘ সারি, মূল চাহিদা ডিজেলের। পাশেই নিজস্ব গাড়ি আর বাইকের অকটেন মিলবে কিনা তা অনিশ্চিত। তাই তেলের ট্যাঙ্কার দেখলেই হুমড়ি খেয়ে খোঁজ নিচ্ছেন চালকরা। বাংলাদেশের জীবন যেন অকটেন আর ডিজেলের মাঝখানে আটকে গেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও লম্বা হোক কিংবা থেমে যাক,
জ্বালানি তেল নিয়ে মাথা ব্যথা যে সহসাই থামছে না এটি বেশ স্পষ্ট, এবং সেই তেলও যে বাড়তি দামে আমদানি করতে হতে পারে সেই পূর্বাভাসও মিলছে নানা মহলে। এমন অবস্থায় এই অর্থের যোগান নিশ্চিত করতে বিদেশি সহযোগীদের কাছ থেকে প্রায় $2 বিলিয়ন অর্থ সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। 18 কোটি মানুষের বাংলাদেশে সিংহভাগ তেলই আমদানি নির্ভর। ক্রুড আর রিফাইন্ড ফুয়েল আমদানিতে বছরে খরচ হয় প্রায় $1000 কোটি। গবেষণা সংস্থা জিরো কার্বন অ্যানালিটিক্স জেটসিএ বলছে, মার্চে বাংলাদেশ 2,93,000 টন ডিজেল আমদানির পরিকল্পনা করলেও এখন পর্যন্ত বাতিল হয়েছে 60,000 টনের অর্ডার। মধ্যপ্রাচ্য সংকট চললে বার্ষিক জ্বালানি আমদানি ব্যয় প্রায় $500 কোটি বাড়তে পারে, যা 2025 সালের তুলনায় 40% বেশি। সংকট মোকাবেলায় সরকারকে নতুন ঋণের আশ্বাস দিয়েছে একাধিক বিদেশি সহযোগী। গেল সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে $130 কোটি ছাড় নিয়ে। $50 কোটি বাজেট সহায়তা অনুমোদন দিয়ে রেখেছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB, যা পরে বেড়ে 75 বা $100 কোটি হতে পারে। $210 কোটি ঋণ দিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক IDB। বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান IFC থেকে আসতে পারে আরও $50 কোটি। আমাদের উপরে আন্তর্জাতিক সকল প্রতিষ্ঠানের আস্থা তৈরি হয়েছে, কিন্তু আমরা কি উত্তরাধিকার সূত্রে পেয়েছি যে ঝুঁকির যে লেভেল সেটা ছিল আগে ছিল হচ্ছে লো, এখন সেটা মিডিয়ামে চলে গেছে পতিত সরকারের সময়। তার মানে হচ্ছে কি আস্থা বাড়ছে, এবং ক্রেডিট রেটিংয়ের ক্ষেত্রেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিচে নেমে গেছে। তার মানে আস্থার মাধ্যমে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থান, তাহলে কিন্তু অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে। ঋণের পরিধি বাড়লে চাপ পড়বে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে। আমদানি সক্ষমতার সময়কাল বা ইম্পোর্ট কভার নেমে আসতে পারে 5 মাসের নিচে। আরও বাড়তে পারে মূল্যস্ফীতি। প্রশ্ন হচ্ছে, এই চাপে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে বাধ্য হলে অর্থনীতি কি সামাল দেয়া যাবে? এই চাপ সরকারকে বহন করতে হবে। ভোক্তার দিকে এটাকে ঠেলে দেওয়া যাবে না। আপৎকালীন প্রয়োজন হচ্ছে, যেদিকে যাচ্ছে বিশ্বের অনেক দেশ কিন্তু এই জ্বালানিকে সামনে রেখে লোন চাবে। সেদিক থেকে আমি মনে করি যে আছে, তবে স্বল্প সুদে কোথায় ঋণ পাওয়া যাবে সেদিকেই সরকারকে নজর দিতে হবে। চলতি মাসে জ্বালানি তেল নিয়ে 18টি জাহাজ আসার কথা ছিল দেশে, এখন পর্যন্ত পৌঁছেছে 9টি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। 1 মাস পূর্ণ হলো মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির। কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও থামেনি হামলা পাল্টা হামলা। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আহত হয়েছে 12 সেনা। ক্ষতিগ্রস্ত কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। যৌথ অভিযানের টার্গেট হয়েছে ইরানের পরমাণু স্থাপনা, ইস্পাত কারখানা ও পানি গবেষণা কেন্দ্র। উত্তপ্ত লেবাননও। দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 24 ঘন্টায় 82 দফায় অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। ধ্বংস করেছে 2টি মার্কাভা ট্যাঙ্ক। ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরান। মূল টার্গেট তেল আবিব ও পূর্বাঞ্চল। আঘাত এনেছে ক্লাস্টার মিসাইলও। রাজধানীর জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে 1 জন, আহত আরও 4 জন। ক্ষতিগ্রস্ত একাধিক আবাসিক ভবন, দোকানপাট, রাস্তাঘাট। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরান। আহত কমপক্ষে 12 মার্কিন সেনা। এদের মধ্যে 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। এই নিয়ে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে 3 শতাধিক মার্কিন সেনা আহত হয়েছে, নিহত 13 সেনা। ইরানের ছোড়া মিসাইলে আক্রান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতও। আবুধাবিতে আহত হয়েছে 5 ভারতীয়। বাহরাইনে দফায় দফায় বাজতে শোনা যায় সতর্কতা সাইরেন। মিসাইলের আঘাতে আগুন ধরে যায় 2টি স্থাপনায়। ইরানি অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 2টি পরমাণু স্থাপনা ও একাধিক ইস্পাত কারখানার পর বড় ধরনের হামলার শিকার তেহরানের খন্দাব পানি গবেষণা কেন্দ্র। জানজানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছে 5 জন, আহত 7 জন। শনিবার ভোরে হামলা হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ে। কারাজ, ইস্পাহান, সিরাজ ও কেরমানশাহ অঞ্চলেও দফায় দফায় বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। লেবাননে চলছে ইসরায়েল হিজবুল্লাহ ব্যাপক লড়াই। তেল আবিবের হামলায় প্রাণ হারিয়েছে 1 লেবানিজ, আহত 4 জন। বৈরুতের উপর দিয়ে যাওয়া ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে সারফেস টু এয়ার মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির তৎপরতায় পিছু হটেছে লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের কয়েকটি দল। তেল আবিবের 2টি মার্কাভা ট্যাঙ্কও ধ্বংস করেছে হিজবুল্লাহ। ডরথি দাস্টিন, যমুনা নিউজ।
ইরান যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। দক্ষিণ ইসরায়েলের বীরশেবা ও আশপাশের এলাকাগুলোয় বেজে ওঠে সাইরেন। বিদ্রোহী গোষ্ঠীটি ব্যালিস্টিক মিসাইল ছুড়লে সতর্ক করা হয় বাসিন্দাদের। যদিও হুতিদের ছোড়া মিসাইলটি ভূপাতিতের দাবি করেছে ইসরায়েল। এই হামলার মাধ্যমে ইরানের পক্ষ হয়ে প্রথমবারের মতো মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল হুতি বিদ্রোহীরা। 2025 সালে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের উপর হামলা বন্ধ রেখেছিল সশস্ত্র গোষ্ঠীটি। ইরান ও লেবাননের প্রতি সংহতি জানিয়ে বিশাল জনসভা করল ইয়েমেনের হুতি সমর্থকরা। শুক্রবার রাজধানীর সাবেন স্কয়ারে জড়ো হয় হাজার হাজার সমর্থক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের 1 মাস পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে এই সমাবেশ হয়। অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও ইরানের পতাকা নাড়িয়ে স্লোগান দেন। অবিলম্বে ইরানে হামলা বন্ধের দাবি জানান তারা। কেউ কেউ সংঘাত বাড়লে ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন। দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়ে আমরা আরো একটু জেনে নিতে চাই। সহকর্মী আরিফিন শাকিল সেখানে আছেন। আরিফিন, প্রধানমন্ত্রী তো কার্যালয়ে এসে পৌঁছেছেন, কি আপডেট আছে আপনার কাছে? শাওন, তিনি খানিক বাদেই একটু অর্থাৎ আপনার সঙ্গে কথা বলার ঠিক 1 থেকে 2 মিনিট আগে সংসদীয় কমিটির সভা শেষ করে নয়াপল্টনে পৌঁছেছেন এবং নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাচ্ছেন। খুব স্বাভাবিকভাবে তারা উচ্ছ্বসিত, আনন্দিত। তারেক রহমান প্রায় প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে হাজির হয়েছেন। আমরা যতদূর ধারণা করতে পারছি তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি খানিক বাদে হয়তো যেই কেন্দ্রীয় কার্যালয়ের দোতলার যে বেলকনি রয়েছে সেই বেলকনি এসে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন। সেই প্রস্তুতি আমরা দেখছি। হয়তো কয়েক মিনিটের মাথায় তিনি আসবেন এবং যেটা বলা হচ্ছিল যে কিছুক্ষণ আগে সংসদীয় কমিটির সভা শেষ করেই দলের যারা এই সংসদ সদস্য ছিলেন অনেকেই একসঙ্গে বাসে করে তারা এসে হাজির হয়েছেন। দলের সিনিয়র নেতৃবৃন্দ তারাও এসছেন নয়াপল্টনে এবং নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমানকে এবং তারা বলছেন তারেক রহমানকে বরণ করে নিয়েছেন স্লোগানের মাধ্যমে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু আজকের এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে হাজির হয়েছেন। শাওন, আর নির্বাচনের পরপর কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনেকাংশে কার্যালয় পুরোটা অংশ অচল অবস্থা তৈরি হয়েছিল। নেতাকর্মীদের খুব একটা আনাগোনা ছিল না এবং পুরো কার্যালয়েই জনমানবশূন্য হয়ে পড়েছিল। সেই জায়গায় থেকে তারেক রহমান গতকালকে তিনি স্বাধীনতা দিবস আলোচনা সভায় তিনি বলছিলেন যে তিনি আজকে তিনি এখানে হাজির হবেন। আর সেই ঘোষণা পরপরই আজকে দুপুরের পর থেকে নেতাকর্মীদের বিশাল অংশ তারা এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন, স্লোগান দিচ্ছেন, স্বাগত জানাচ্ছেন এবং তিনি আগামী সোমবারও তিনি প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে আসবেন বলে তিনি তার এক ধরনের সূচি রয়েছে এবং এরই মধ্যে যারা নেতৃবৃন্দ রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে মূলত বেলকনিতে যে ব্যবস্থা সেই ব্যবস্থা সবশেষ যে ব্যবস্থাপনা অর্থাৎ সেটি প্রস্তুত করা হচ্ছে যাতে করে তিনি আসেন নেতাকর্মীদের সঙ্গে তিনি হাত নেড়ে শুভেচ্ছা ভাগাভাগি করে নিতে পারেন। খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী যেহেতু বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছেন তার জন্য নির্ধারিত একটি কক্ষ রয়েছে দোতলায় এবং সেখানেই তিনি বসছেন এবং সেখানে বসেই তিনি এখন মূলত দলের সার্বিক যে চিত্র সেই চিত্র সম্পর্কে তিনি অবহিত হচ্ছেন এবং দলের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এই আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদেরও এক ধরনের অনানুষ্ঠানিক বৈঠক রয়েছে। সেই বৈঠকে দলের সাংগঠনিক যে অবস্থা সেই অবস্থা সম্পর্কে তারা প্রধানমন্ত্রীকে ব্রিফ করবেন এবং সেখানে প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনা জানাবেন। আপনি জানেন যে বিএনপির যে অঙ্গ এবং সহযোগী সংগঠন রয়েছে 11টির মতো, সেই সংগঠনের মধ্যে অন্তত 10টির একেবারে মেয়াদ উত্তীর্ণ। তা সেগুলো যেন নতুন কমিটি হয় সেই এক ধরনের প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছিল এবং সেই বিষয় নিয়ে আজকে কথা বলবেন। শুরুতেই ছাত্রদলের বিষয়ে এক ধরনের সিদ্ধান্ত আসার কথা। ছাত্রদলের বর্তমান যে কমিটি সেই কমিটির মেয়াদ সম্পূর্ণ হয়েছে এবং সেটি নতুন জায়গায় নতুন কমিটির এক ধরনের আলোচনা রয়েছে। তার আগে যদিও দলের ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শাখা শিক্ষা প্রতিষ্ঠানে যে শাখাগুলো রয়েছে সেই জায়গায় তারা কমিটি করবেন বলে এক ধরনের সিদ্ধান্ত কথা জানানো হয়েছিল আগে। তবে এখন বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ অর্থাৎ কেন্দ্রীয় কমিটি করা হবে, যে কেন্দ্রীয় কমিটি পরবর্তীতে তার বিশ্ববিদ্যালয় কমিটিগুলো সেগুলো পুনর্গঠন করবেন
তারেক রহমান বেলকুনিতে আসবেন। এর আগেও তিনি গত বছরের যখন তিনি দেশে ফিরেছেন, গত 25 ডিসেম্বর তিনি যখন লন্ডন থেকে 17 বছর পর তিনি দেশে ফিরেন, এরপর কিন্তু 29 ডিসেম্বর এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছিলেন এবং সেখানে তখন প্রথমবারের মতো নেতাকর্মীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন, নেতাকর্মীদের সঙ্গে খোঁজ খবর নেন এবং এরপর বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুবরণ করেন। এরপর নির্বাচনী যে কর্মযজ্ঞ, সেই নির্বাচনী কর্মযজ্ঞ শেষ করে সরকার গঠন করেন, সেখানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই যে রাষ্ট্রীয় যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা শেষ করেই দল নিয়ে যেই ধরনের এক মন্তব্য বা আলোচনা শোনা যাচ্ছিল, সরকারি দলের ভিতরে বিএনপি হারিয়ে যাচ্ছে কিনা, সেই জায়গায় বিএনপি যেন হারিয়ে না যায়, সাংগঠনিকভাবে বিএনপি যেন স্থবিরা হয়ে না পড়ে, সেক্ষেত্রে দলকে চাঙ্গা করার জন্য, সাংগঠনিকভাবে সংকট মোকাবেলা করার জন্য, বিএনপিকে শক্তিশালী করার জন্য এখন থেকে তিনি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসেছেন এবং এখানে এসে দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন। এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি গত 17 বছর ধরেই বিএনপির প্রত্যেকটি স্তরের নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। তিনি লন্ডন থাকলেও সেখান থেকে তিনি দলের প্রত্যেকটি জায়গায় সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠন, সে সঙ্গে যারা এই কমিটির সাথে যারা সম্পৃক্ত তাদের সঙ্গে তিনি খুবই ওতপ্রোতভাবে জড়িত, ফলে খুব বেশি তাকে হয়তো সংকট মোকাবেলা করতে হবে না, কারণ সরকার গঠন করার মাত্র 1 মাসের মাথায় তিনি এসেছেন এবং তিনি এসে সাংগঠনিক যে গতিশীলতা সেটি বৃদ্ধি করার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। এবং এর মধ্যে আরিফিন, আপনি থাকুন সেখানে, পরবর্তী আপডেটটুকু আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে নিশ্চয়ই জানাবো। এ পর্যায়ে একটু যেতে চাই আমার হাতে থাকা অন্য একটি সংবাদে। জাতীয় সংসদে এমপিদের হেডফোন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম অধিবেশনেই এটি ব্যবহারে অস্বস্তিতে পড়া সংসদ সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। পাশাপাশি কারণ অনুসন্ধান কমিটিও গঠন করা হয়েছে। 3 এপ্রিল প্রতিবেদন জমা দেবে কমিটি। 10 দিন আগে জাতীয় সংসদের হেডফোন পরিবর্তনের সিদ্ধান্ত, রাষ্ট্রের অর্ধ কোটি টাকা গচ্চা শিরোনামে প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। হ্যান্ড মাইকের কথা বলছি, মূল মাইকটি এখনো অকেজো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ নিয়ে সমালোচনা ওঠে খোদ সংসদেই। কড়া সমালোচনা করেন সংসদ সদস্যরা। হেডফোন নিয়েও আপত্তি তোলেন এমপিরা, দাবি করেন হেডফোন পরিবর্তনের। এত বড় একটা বুঝা। জাতীয় সংসদের শব্দ বিভ্রাট এবং হেডফোন নিয়ে অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। 18 মার্চ প্রচারিত ওই রিপোর্টে উঠে আসে ঠিকাদার প্রতিষ্ঠানের অনভিজ্ঞতা। সংসদ সচিবালয়ের বৈঠকের সূত্রে যমুনা টেলিভিশন জানিয়েছিল পরিবর্তন হচ্ছে হেডফোন। এর 10 দিন পর সংসদের শব্দ বিভ্রাটের বিষয়টি গুরুত্ব পায় সংসদীয় কমিটির প্রথম বৈঠকে। চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে কমিটির 11 সদস্য অংশ নেন বৈঠকে। সংসদ অধিবেশনে অডিও বিভ্রাটকে স্যাবোটাজ হিসেবে দেখছে সংসদীয় কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সংসদের সাউন্ড সিস্টেমে যে জটিলতা তৈরি হয়েছিল তা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে, তার ব্যবস্থার জন্য আমরা অনেকদিন নেতৃত্ব করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে, যাতে সাপোর্টেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তার রিজলভ করার পদ্ধতি কি। এটার জন্য তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটি আগামী 3 তারিখের মধ্যে আমাদের রিপোর্ট পেশ করবে। চিফ হুইপ জানান, বৈঠকে হেডফোন পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। হেডফোনের ব্যাপারটা তো সকলেরই অভিযোগ, আমার নিজের অভিযোগ। এত বড় একটা ঢাউস হেডফোন মাথায় দিয়ে পার্লামেন্ট শোনা যায় না, মাথা গরম হয়ে যায়, কান গরম হয়ে যায়, অসুবিধা। এটা চেঞ্জ হবে। চিফ হুইপ জানান, এমপিদের কাজের সুবিধার্থে সংসদ ভবনের কাছাকাছি বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। আগামী 10 এপ্রিলের মধ্যে আবাসন বরাদ্দ সম্পন্ন হবে বলে আশা করেন তিনি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আবারও বদল হচ্ছে, পুলিশের পোশাক বেছে নেওয়া হবে অতীতের ঐতিহ্যবাহী যে কোনো একটি। রাজশাহীতে কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেন মন্ত্রী। জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার।
গৌরব ও শৃঙ্খলার আবহে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হল 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ। নজর কেড়েছে তাদের পরা নতুন পোশাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, নতুন পোশাক নিয়ে পুলিশ সদস্যদের অসন্তোষ দেখা গেছে, তাই পরিবর্তনের কথা ভাবছে সরকার। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো পুলিশকেও ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার, সেখান থেকে বাহিনীকে ঘুরে দাঁড়াতে হবে। জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই এমন এক পুলিশ বাহিনী যারা ক্ষমতার ব্যবহার করবে না, বরং অপরাধীর মনে ভয় আর নিরপরাধীর মনে প্রশান্তি যোগাবে। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে পুলিশ একাডেমিতে পৌঁছালে অধ্যক্ষ ও আইজিবি তাকে স্বাগত জানান। এরপর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ এবং কৃতি প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 1 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশ নেন 72 জন প্রশিক্ষণার্থী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী। সকাল থেকে বাস, ট্রেন, লঞ্চে ছিল ভিড়। তবে এবার ঈদযাত্রায় দুর্ঘটনা বেশি থাকায় যাত্রীদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। বিশেষ করে সড়ক পথে যারা ফিরছেন তারা জানিয়েছেন দুশ্চিন্তার কথা। শনিবারও কমলাপুর রেল স্টেশনে ঢাকা ফেরা মানুষের চাপ। যাত্রীরা জানালেন, ট্রেন ভ্রমণ ছিল স্বাচ্ছন্দ্যের। ভিড় হলেও নিরাপদে ঢাকায় ফিরতে পারায় সন্তুষ্ট তারা। যাত্রীর এত পরিমাণ চাপ ছিল, মোটামুটি অনেক টেনশন ছিল যে এবার ঈদে অনেক দুর্ঘটনা অনেক জায়গায় হয়েছে। জার্নিটা অনেক কঠিন হয়েছে, আজকে অনেক ভিড় হয়েছে, মারাত্মক। উঠবার মতন ক্ষমতা নাই। ভোগান্তি ওইভাবে বলা যাবে না, কারণ আমরা তো আসলে সবাই মিলেমিশেই যাওয়া আসা করতে অভ্যস্ত, ছাদে টাদে সব জায়গায়। এদিকে ঢাকামুখী গাড়ির চাপ দেখা গেছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালেও। নির্বিঘ্ন ছিল সড়কপথের যাত্রাও। আমরা খুব সুস্থভাবে আইছি, কোনো সমস্যা হয়নি। খুবই ভালো হয়েছে, গেছি আইছি খুব ভালোভাবে। বাসে আসছি 1200 টাকা ভাড়া 1400 টাকা পর্যন্ত দেওয়া লাগছে। তবে ঈদযাত্রায় দুর্ঘটনা বেশি থাকায় যাত্রীদের মাঝে দেখা গেছে উৎকণ্ঠা। আবার এইবার মনে হচ্ছে যে আর আগামীতে আর যাব না, এই আতঙ্কের মধ্যে যেভাবে ক্ষতি হয়েছে দেশের মানুষের। অনেক আতঙ্ক ছিল আসলে, কারণ হচ্ছে যে বিগত সব বছরের তুলনায় এবার হচ্ছে যে সবচেয়ে বেশি লোক মারা গেছে মনে হচ্ছে। সড়ক পথে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান যাত্রীদের। ছুটি শেষে আজও লঞ্চ যোগে রাজধানীতে ফিরছে কর্মব্যস্ত মানুষ। সকালে দেশের বিভিন্ন গন্তব্য থেকে সদরঘাটে এসে পৌঁছায় লঞ্চগুলো, তাই সদরঘাটে ঢাকায় ফেরত যাত্রীর চাপ ছিল বেশি। একই চিত্র চাঁদপুর ও ভোলার লঞ্চ ঘাটে। ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরেছেন মানুষজন। ঈদের লম্বা ছুটি কাটিয়ে চিরচেনা শহরে ফিরছেন সবাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। ছুটির দিনে দুপুরে মন্ত্রণালয়ে বেসরকারি মেডিকেল কলেজগুলোর ফাইল পর্যালোচনা করার সময় একের পর এক ভয়ঙ্কর অনিয়ম ধরা পড়ে তার চোখে। দুপুরে সচিবালয় থেকে ভিডিও বার্তায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এমন কিছু মেডিকেল কলেজের ফাইল সামনে এসেছে যারা বিন্দুমাত্র নিয়ম নীতির তোয়াক্কা করছে না। বছরের পর বছর বলার পরও তারা শিক্ষা প্রতিষ্ঠানের বদলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো কার্যক্রম চালাচ্ছে। অনেক কলেজের নিজস্ব জমি নেই, বলেন অনুমোদন ছাড়াই চলছে অনেকগুলো প্রতিষ্ঠান। যেখানে রোগী তো দূরের ব্যাপার, হাসপাতালও নেই, সেখানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা কিভাবে চিকিৎসক হিসেবে গড়ে উঠবে এমন প্রশ্নও তোলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজকে একটি মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে। এমন কিছু মেডিকেল কলেজ আমি পেলাম যারা বিন্দু মাত্র কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না। একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো এই বেসরকারি মেডিকেল কলেজগুলো দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। ভুয়া ডাক্তার তৈরির কারখানাগুলোকেও আমাদের বন্ধ করতে হবে, জননিরাপত্তার স্বার্থে, জনগণের স্বাস্থ্যের স্বার্থে।
বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রকৃত মুক্তিযোদ্ধা ও রাজাকারের সঠিক তালিকা প্রণয়ন। তবে জাতীয় ঐক্যের ভিত্তিতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। দুপুরে দক্ষিণ সিটির নগর ভবনে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি। জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা, পুনর্বাসন ও ভাতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। তিনি বলেন, দেশের স্বাধীনতা একবারই এসেছে। 90 ও 24-এর গণ অভ্যুত্থান গুরুত্বপূর্ণ অর্জন হলেও স্বাধীনতার সাথে মেলালে বিপর্যয় তৈরি হবে। অন্যদিকে মেয়র নির্বাচিত হলে দক্ষিণ সিটির অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দায়িত্ব সিটি কর্পোরেশন নেবে, এমনটা জানিয়েছেন প্রশাসক আব্দুস সালাম। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ স্থানীয় সময় দুপুর 1:29 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে ফেরানো হবে। পরদিন 30 মার্চ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 11টায় প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে স্পিকারের স্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আগেই প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। শনিবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন তিনি। বলেন, পরিচ্ছন্ন গ্রিন সিটি উপহার দিতে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে, জানান প্রশাসক। এ সময় নগরবাসীর মাঝে ডেঙ্গু সহ বিভিন্ন পানিবাহিত রোগ নিয়ে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ছাড়াও অংশ নেয় কয়েকশো শিক্ষার্থী। কাঠমান্ডুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান। শুক্রবার কাঠমান্ডুর রেডিসন হোটেলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের উপরাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদব। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত শফিকুর রহমান বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহ বিভিন্ন খাতে নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি নেপালের নবগঠিত সরকারকে অভিনন্দন জানান। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতার বার্তা তুলে ধরেন। কেক কাটা ও নৈশভোজের মাধ্যমে শেষ হওয়া এই আয়োজনে নেপালের মন্ত্রিপরিষদ সদস্য, 25 দেশের রাষ্ট্রদূত সহ প্রায় 380 জন অতিথি উপস্থিত ছিলেন। দর্শক, আমরা সংবাদের শুরু থেকেই আপনাদেরকে জানিয়েছি, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সহকর্মী আরিফিন শাকিল আছেন, সেখানে যাচ্ছি তার কাছে। আরিফিন, এই মুহূর্তের আপডেটটুকু জানতে চাই আপনার কাছে। নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং তারা যে স্লোগানের মাধ্যমে বরণ করে নিয়েছেন প্রধানমন্ত্রীকে, সেটি আমরা আগেই দেখেছি। এই মুহূর্তের আপডেট জানতে চাই। শাওন, এখন মূলত তিনি অঙ্গ এবং সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন সুপার 5-এর, তাদের সঙ্গে তিনি অনানুষ্ঠানিক বৈঠক করছেন। সেখানে সাংগঠনিক যে তথ্য, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে, কোন কোন অঙ্গ সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এছাড়া জেলার ভিত্তিক যে কমিটিগুলো রয়েছে সেখানে কোন কোন জেলার কী কী অবস্থা, সেসব বিষয় নিয়ে মূলত জানতে চাওয়া হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে যদি বলে যে মূলত সারা বাংলাদেশ যারা এমপিরা ছিলেন সংসদীয় কমিটির সভায়, তারাও কিন্তু আজকের এই বৈঠকে আজকে নয়াপল্টনে এসে হাজির হয়েছেন এবং তারা সেখানে তাদের যে আলোচনা সেখানে তাদের তথ্য, জেলাভিত্তিক যে তথ্য, সেই তথ্য দলীয় প্রধানকে তারা জানাচ্ছেন, যাতে করে তিনি সিদ্ধান্ত নিতে পারেন কোন কোন জায়গায় আসলে কোন জায়গা থেকে তিনি দলের পুনর্গঠনের কাজটা শুরু করবেন। ছাত্রদলের কমিটি দিয়ে মূলত আমরা যত জানতে পেরেছি, ছাত্রদলের কমিটির মাধ্যমেই মূলত এই বিএনপিকে ঢেলে সাজানোর যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে এবং সেটি হবে কিনা সেটি নির্ভর করছে তার আজকের এই বৈঠকের পর। এবং এছাড়া বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয়ে প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী যে সংগঠনের কেন্দ্রীয় অফিসও এখানে অবস্থান করে বা এখানে রয়েছে। সেখানকার সুযোগ সুবিধা থেকে শুরু করে বিএনপিকে কীভাবে আরও মানুষের সঙ্গে, নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত করা যায়, নেতাকর্মীদের তথ্য কীভাবে আরও ডিজিটালাইজড করা যায়, সে সঙ্গে
সারা বাংলাদেশের সকল তথ্য, নেতাকর্মীদের সকল তথ্য, কমিটির তথ্য, একেবারে ইউনিয়ন ভিত্তিক থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে সেই জায়গার সংগঠনকে ঢেলে সাজানোর জন্য যা যা করা দরকার সেসব বিষয় নিয়ে মূলত দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন। সিনিয়র নেতৃবৃন্দরা আবার কথা বলছেন দলের যারা অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, যাতে করে মূল যে সংকট বা মূল যে সমস্যা সেই সমস্যাটা চিহ্নিত করা যায় এবং সেই জায়গায় করে নতুন যারা কমিটির দায়িত্ব পাবেন তাদেরকে যেন সেই সমস্যা চিহ্নিত করে সেই জায়গায় যেন সমাধানে কাজ করা যায় সেই বিষয়ে জোর দেওয়া হচ্ছে। আপনি জানেন যে অনেক জায়গায় বিএনপির কেন্দ্রীয় অফিস নেই, যেটি গত 17 বছর ধরে অনেক জেলাতে বিএনপির অফিস ছিল না, কিংবা কোনো নেতার নিজস্ব বাড়িতেই বিএনপি কার্যালয় ছিল। সেইখান থেকে দলের সিদ্ধান্ত হচ্ছে একেবারেই সবার জন্য উন্মুক্ত সকল। আরিফিন শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তের আপডেটটুকু জানাবার জন্য। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।